শীতকালীন রোগের সাথে করোনার প্রকোপ বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনের জোর। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে হাজী সেলিমের মদিনা গ্রুপের কয়েকটি স্থাপনা উচ্ছেদ, 14 বিঘা ঘাস জমি উদ্ধার। নীতিমালার তোয়াক্কা না করে যেখানে সেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি, যে কোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা। ইন্টার্ন ডাক্তারদের কর্মবিরতিতে দুর্ভোগে রোগীরা, সংকট নিরসনে সমঝোতার চেষ্টা, বলছে বরিশাল শেরি বাংলা হাসপাতাল কর্তৃপক্ষ। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে 100 বছরের মধ্যে রেকর্ড আগাম ভোট, ট্রাম্প বাইডেনকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাদ্দিন ফরিদ। আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। শীতকালীন বিভিন্ন রোগের পাশাপাশি করোনার প্রকোপ বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সরকারের অন্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। তা না হলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা কঠিন হবে বলছেন তারা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, সব ধরনের প্রস্তুতি রয়েছে। দেশে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 5,900-রও বেশি মানুষের। দেশে এ মুহূর্তে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা কিছুটা কম মনে হলেও আগামী শীতে তা বাড়ার আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। শীতে ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্তদের যদি করোনা সংক্রমণ হয়, পরিস্থিতি কঠিন হতে পারে। এ অবস্থা থেকে রক্ষা পেতে সব মন্ত্রণালয়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যদি সেকেন্ড ওয়েভের সংক্রমণ বাড়ে এবং এই সমস্ত রোগগুলোর সাথে যদি সেটা সমন্বয় হয়, পাশাপাশি তাদেরও যদি আবার কোমরবিডিটি থাকে, তো তিনটার সমন্বয়ে যদি সেই সমস্যার দেখা দেয় সংক্রমণ, তাহলে আমাদের দেশের মৃত্যু ঝুঁকি অনেকের এই সংক্রমণে বেড়ে যেতে পারে। মহামারী মোকাবেলায় তাদের যদি একটা সুন্দর কোঅর্ডিনেশন থাকে, তাহলে আমরা খুব সফলতার সাথে এই কোভিড সেকেন্ড ওয়েভ মোকাবেলা করতে পারবো। করোনা মোকাবেলায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা বেড়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে আইসিইউ এবং অক্সিজেনের ব্যবস্থাও আগের চেয়ে ভালো। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করতে পারলে সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের। তবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিগত এই 6-7 মাসে আমাদের চিকিৎসকদের এই কোভিড চিকিৎসায় অভিজ্ঞতা অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত পদ্ধতিতে চিকিৎসা করা হয়, সেই পদ্ধতিগুলো এখন সবগুলোই আমাদের দেশে করা সম্ভব। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী তারা সবাই এখন প্রশিক্ষিত এবং তাদের সাহস আছে। এখন করোনা সম্পর্কে ভয় ভীতিটা দূর হয়ে গেছে। এখন তারা কিন্তু সহজেই মোকাবেলা করতে সক্ষম। করোনা পরিস্থিতিতে শীত মৌসুমে অযথা বাইরে ঘোরাঘুরি না করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ মোকাবিলায় এবার বিদেশ ফেরতদের কোয়ারেন্টিনে বাধ্য করা হবে। দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, করোনা নেগেটিভ সনদ নিয়ে আসার পরও উপসর্গ থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। এদিকে আরেক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী হিসেব দিলেন, করোনায় সরকারের খরচ সাধারণ বেডে 15,000 আর আইসিইউতে 47,000 টাকা। ইউরোপ সহ পশ্চিমা বিভিন্ন দেশে এরই মধ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ বেড়েছে। রোববার করোনা ভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবেলায় আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিতে ব্যবস্থাপনা বাড়ানো হচ্ছে। এছাড়া বিমানবন্দর ও স্থলবন্দরে স্বাস্থ্যকর্মী বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুনির্দিষ্টভাবে
কিছু কিছু রাষ্ট্রের বিষয়ে তাদের দেশ থেকে প্যাসেঞ্জার আসার ক্ষেত্রে আমরা নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারি সেই কমিটির রেকমেন্ডেশনের উপর নির্ভর করে। মিন টাইম যেটা আরেকটু বলেছি আমরা যে এয়ারপোর্টে ইমিডিয়েট এফেক্ট এয়ারপোর্টে যারা বিদেশ থেকে আসছেন কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সেখানে যেন কোনো ছাড় না দেওয়া হয়, কোনো ধরনের সন্দেহ থাকলে তাদেরকে যেন অবশ্যই কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এর আগে সরকারের কোয়ারেন্টাইন ব্যবস্থা নিয়ে আপত্তি জানায় প্রবাসীরা। এবার সেরকম কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন প্রতিমন্ত্রী। অবশ্যই আমরা কঠোর অবস্থানে থাকবো, কারণ একটি ইনসিডেন্টই হয়েছিল অসহযোগিতার কারণে প্রবাসীদের। আশা করি এবার সেটা হবে না এবং আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই এবং আমরা সকলেই সেই বিষয়ে সজাগ আছি। যেটি বললাম যেমন যে আমরা অতীত থেকে যে শিক্ষাটি নিয়েছি এটা অবশ্যই আমরা কাজে লাগাবো। সেই জায়গায় এই পরিস্থিতিতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ সময় তিনি জানান, র্যাপিড টেস্টের ফল সন্তোষজনক না হওয়ায় আপাতত বিমানবন্দরে এ ধরনের সেবা চালু করা দূর এগিয়েছে তাদের সঙ্গে চুক্তি করা হবে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন সকাল ৯টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। মাগুরায় দোকান থেকে ধাওয়া করে বাড়িতে ঢুকে স্বজনের সামনে কুপিয়ে হত্যা, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে জের। করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই রোনালদোর জোড়া গোল, পর্তুগিজ সুপারস্টারের পারফরমেন্সে টেবিলে 2-এ ইউভেন্টাস। ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির কারণে ব্যাহত হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। সংকট দেখে অনেক রোগী চলে যাচ্ছেন অন্যত্র, ভোগান্তির মধ্যে আছেন চিকিৎসাধীন রোগীরাও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিবাদমান দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, তবে বিরোধ মামলা পর্যন্ত গড়ানোয় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অসুস্থ বোনকে নিয়ে রোববার দুপুরে হাসপাতালে এসেছিলেন হালিমা, কিন্তু ডাক্তার দেখাতে না পেরে মুমূর্ষু বোনকে নিয়ে অসহায় হয়ে ঘুরছিলেন হাসপাতালের বিভিন্ন বিভাগে। শনিবার থেকে 3 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সব ওয়ার্ডেই একই অবস্থা। দ্রুত এই অবস্থার সমাধান চেয়েছেন কর্মরত চিকিৎসকরাও। ডাক্তার ধর্মঘট থাকে তাহলে রোগী কোথায় যাবে, তার চিকিৎসা কীভাবে পাবে, সেবা দেবে কারা? মাঝে মাঝে ওই সিস্টার আসে মানে এরা দ্বারা করে ওইটাই করে, নাইলে না। ইন্টার্নিয়ার হচ্ছে যে কোনো একটা হসপিটালের সবচেয়ে বড় শক্তি, তারা আমাদের সব কাজে সব রকম হেল্প করে। বর্তমান যে পরিস্থিতি বরিশালে যে ডাক্তার ডিফিসিয়েন্সি, যার জন্য আমরা যে কয়েকজন আছি তার জন্য খুব ভয়ঙ্কর অমানবিক প্রেশার হয়, তাতে সুষ্ঠু চিকিৎসাটা ব্যাহত হয়। 91 জন চিকিৎসকের সাথে এই হাসপাতালের চালিকা শক্তি 153 জন ইন্টার্ন চিকিৎসক, কিন্তু কর্মবিরতিতে থাকায় তৈরি হয়েছে অচলাবস্থা। সংকট মোকাবেলায় কয়েক দফা বৈঠকে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। আমরা সব দিকে চেষ্টা করতেছি, আমরা চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সবচেয়ে বেশি চাই সবাই মানিক দিয়ে থাকবে, এটা সবচেয়ে বড় কথা, এবং রোগীরা যত সেবাটা পায় সেই চেষ্টা আমরা করব। গত 21 অক্টোবর সহকারী রেজিস্ট্রার মাসুদ খান, শিক্ষানবিশ চিকিৎসকদের সভাপতি সজল পান্ডে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও 8 থেকে 10 জনের বিরুদ্ধে তার উপর হামলার অভিযোগ করেন পরিচালকের কাছে। পরদিন ইন্টার্ন চিকিৎসকরা একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেওয়ার পাল্টা অভিযোগ আনেন মাসুদের বিরুদ্ধে। এরপর 30 অক্টোবর 10 জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন ডাক্তার মাসুদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাজী সেলিমের মালিকানাধীন প্রতিষ্ঠানের বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। রোববার বিকেলে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার আল মামুন। তিনি জানান, মেঘনাঘাট এলাকায় হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের নির্মাণাধীন সিমেন্ট কারখানা সহ 14 বিঘা খাস জমিতে বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে। অভিযানে কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়, দখলমুক্ত করে এসব স্থানের লাল নিশান টানিয়ে দেওয়া হয়। এছাড়া মদিনা গ্রুপের অবৈধ দখলে থাকা সব স্থাপনা চিহ্নিত করা হয়েছে, সেগুলো সরিয়ে নিতে 3 দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে না নিলে উচ্ছেদের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেই জায়গাগুলো চিহ্নিত করার জন্য আজকে গিয়েছে এবং চিহ্নিত করেই সেইগুলো ফ্ল্যাগ দিয়ে তাদের সরিয়ে নিয়ে দেওয়ার জন্য সুযোগ দিতে, তাহলে আমরা ওটা ভেঙে ফেলবো সম্পূর্ণ নিয়ে আমরা এই করব। আমাদের এই মুহূর্তে বিভিন্ন সরকারি গৃহহীনদের যে গৃহহীন দেওয়ার আমাদের প্রকল্প চলমান আছে, সেক্ষেত্রে আমাদের হয়তো এই জমিটা ভালো কাজে লাগতে পারে। এদিকে নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালত তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদন মঞ্জুর করেন। নৌ কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের 3 দিনের রিমান্ড শেষে বিকাল 3:30টায় আদালতে তোলা হয়। এ সময় পুনরায় 5 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান ইরফানের আইনজীবী। অন্যদিকে আসামিদের দেয়া তথ্য যাচাই করতে ফের তাদের রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই ধারার সাথে মামলার ঘটনার কোনো সম্পৃক্ততা নাই। 3 দিনের রিমান্ড পূর্বে মঞ্জুর ছিল, ওই 3 দিনের রিমান্ডের পরেও আবার পুনরায় যে রিমান্ডটা চাওয়া হয়েছে এটার কোনো যৌক্তিকতা নাই, এই মর্মে আমরা আদালতে উপস্থাপন করেছি। গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের যাচাইয়ের বিষয় থাকে, রাষ্ট্রপক্ষ থেকে যাচাইয়ের বিষয় আছে এবং তাদের নাম ঠিকানা এখনও যেহেতু সে একজন ওয়ার্ড কমিশনার, 30 নম্বর ওয়ার্ড কমিশনার, সে অনেক প্রশ্ন এড়িয়ে গিয়েছে। সুতরাং এই প্রশ্নগুলি সঠিকভাবে জানার জন্যই কৃতবারমান। এই গাড়ি আমাকে হিট করছে, হিট করার পর আমি ব্রেক করছি, ব্রেক করে আমি পরিচয় দিচ্ছি আমি লেফটেন্যান্ট ওয়াসিফ। গত 26 অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে ধানমন্ডি থানায় মামলা করেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খান। এ মামলার আসামিরা হলেন ইরফান সেলিম, তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ, হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রোটোকল অফিসার এবি সিদ্দিক দীপু এবং গাড়ি চালক মিজানুর রহমান সহ অজ্ঞাত আরও কয়েকজন। এ মামলায় দীপু 3 দিন ও মিজানুর 1 দিনের রিমান্ড শেষে কারাগারে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না হলেও প্রত্যেককে সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। অনলাইন কিংবা অভিভাবকদের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট স্ব শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। রোববার এ সংক্রান্ত 7টি নির্দেশনা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত পাঠ্যসূচি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এর বাইরে শিক্ষার্থীদের কোনো ধরনের বাড়ির কাজ দেওয়া যাবে না। অ্যাসাইনমেন্ট সম্ভব হলে অনলাইনে জমা দেবে শিক্ষার্থীরা, সেটি না হলে অভিভাবক বা অন্য কোনো প্রতিনিধি স্কুলে গিয়ে জমা দেবেন। বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদের এই অ্যাসাইনমেন্ট করতে হবে। করোনার কারণে গত 18 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাতিল হয়েছে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা। শিক্ষার্থীদের অটো প্রমোশন দেওয়া হচ্ছে, আর এই অ্যাসাইনমেন্ট দিয়ে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করা হবে। অনেকে হয়তো বলছেন যে কোন রকম মূল্যায়ন ছাড়াই শিক্ষার্থীকে পরবর্তী ক্লাসে দেওয়া হচ্ছে, আসলে কিন্তু এটা সেরকম নয়। এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে আসলে শিক্ষকরা যেটি মূল্যায়ন করবেন সেটি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের দুর্বলতাটা কোন জায়গায় রয়ে গেল এই কোভিড-19 সিচুয়েশন বা আমাদের সিলেবাসকে রিডিজাইন করার কারণে। দোকান থেকে ধাওয়া করে বাড়িতে ঢুকে স্বজনদের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে মাসুদ নামে এক তরুণকে। মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের বিরোধের জেরেই তাকে প্রতিবেশী কাজল হত্যা করেছে বলে জানিয়েছে স্বজন ও স্থানীয়রা। তবে এই ঘটনায় এখনো নিশ্চিত করে কিছুই বলেনি পুলিশ। স্থানীয় বিরোধে আক্রান্ত হওয়ার ভয়ে এলাকা ছাড়া ছিলেন মাগুরার সাচানি গ্রামের তরুণ মাসুদ মোল্লা। দীর্ঘদিন পর বাড়ি ফিরে রোববার সকালে যান বাড়ির পাশে চায়ের দোকানে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সেখানেই তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে প্রতিবেশী কাজল মিয়া। মাসুদ দৌড়ে বাড়িতে এলেও উঠানেই তাকে ধরে এলোপাথারি জখম করে পালিয়ে যায় কাজল। স্বজন এলাকাবাসী সেখানে থাকলেও এগিয়ে যায়নি কেউ। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 7 মাস যাবত বাড়ি ছাড়া ছিল, বাড়ি ওঠার কারণে আজকে তারপরে আগে রাগ ছিল, সেই রাগটা আজকে প্রতিফলন ঘটায়। বড় দাও ছিল বলছেন, এরকম শেওড়া একখান দাও দিও বারান্দাতে কুপাইছর বারান্দা। স্থানীয়রা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থক ছিলেন মাসুদ, আর মান্নানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ বর্তমান চেয়ারম্যান কবির হোসেনের। সে কারণেই মাসুদের সঙ্গে দ্বন্দ্ব কবির সমর্থক কাজলের। মান্নানের দাবি এই বিরোধেই হত্যা করা হয়েছে মাসুদকে।
কোভিড যাতে শেল্টার দেয় আবু কালাম, সে তার ছেলেপিলে বা তার লোকজনে তার প্রচন্ড শেল্টার দেয়। লাইফ সাজাপ্রাপ্ত আসামি তারা জামিন করছিল, সেই লোকটা তার ছেলেপিলে ওয়াকাম কুকামের সাথে জড়িত, সে পুরোপুরি শেল্টার দেয় এবং বিএনপির সমস্ত লোকরাই সে শেল্টার দেয় মূলত। এটা একবার অল দ্য ট্রুথ। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলেনি পুলিশ। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছিল এলাকার পরিস্থিতি, তবে এখন তার নিয়ন্ত্রণে আছে। আমি সহ সেখানে ঘটনাস্থল ভিজিট করি, সেখানে আমরা যে সমস্ত জিনিস আলামত সংগ্রহ, তারপরে আইনগত যে সমস্ত জিনিস করা দরকার আমরা সেখানে করেছি। ওখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুষ্ঠু থাকে সে ব্যবস্থা করে। ময়না তদন্তের পর মাসুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিখোঁজের 4 দিন পর সীতাকুণ্ড থেকে উদ্ধার হলেন চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারওয়ার। রোববার রাত 8টার দিকে তাকে কুমিরা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। ইউপি চেয়ারম্যান মোর্শেদ হোসেন জানান, কুমিরা বাজারের পাশে একটি ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এ সময় তিনি অনেকটা অচেতন ছিলেন। উদ্ধারের পর সারওয়ার জানিয়েছেন, একটি অ্যাম্বুলেন্সে করে তাকে কুমিরায় ফেলে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। 29 অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারওয়ার। তিনি সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার এবং সিটি নিউজ নামে একটি অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক। ওয়াইফকে সারপ্রাইজ করার জন্য কাউকে না বলেই রওনা দিয়েছিলেন, একটা মোটরসাইকেলে উঠছেন এবং তারপরে উনি আসলে সব কিছু বলতে পারছেন না, এমনভাবেই বলেছেন এবং মাঝে তাকে 2 দিন বিভিন্ন জায়গায় রাখা হয়েছে বা একটা অ্যাম্বুলেন্সে তুলছে, এই ধরনের কথা বলছেন। যেহেতু উনি অসুস্থ, উনি একটু সুস্থ হলে বিস্তারিত ওনার কাছ থেকে জেনে এবং আমরা এই বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ। মাদকের বিরুদ্ধে কথা বলে শিকার হয়েছিলেন হামলার। সেই ঘটনায় মামলা করে আরও বিপাকে কলেজ শিক্ষক মোজাফফর আহমদ। আসামিরা উল্টো ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। 17 অক্টোবর উখিয়ায় হামলার শিকার হন চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুজাফফর আহমেদ। তার অভিযোগ, এই হামলা চালায় ইয়াবা ব্যবসায়ীরা। মুজাফফর আহমেদ জানান, উখিয়ায় মাদক নিয়ে সচেতনমূলক কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। বাধাও দেন মাদক ব্যবসায়ীদের কাজে। এর জেরেই হামলা হয়েছে তার উপর। এই ঘটনায় মামলা করে তার পরিবার। তবে এখন সেই মামলা তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। আক্রমণের এক পর্যায়ে আমি গুরুতর আহত হই এবং তাদেরকে বললাম যে আমি তোমাদের কোনো অপরাধ করি নাই, তোমরা কেন আমাকে এইভাবে আঘাত করছো? বলে যে তোকে জানেই আজকে মেরে ফেলবো, যেহেতু তুমি আমাদের জিয়াবা নিয়ে তুমি কাজ করতেছো, তোমার কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের এমন দৌরাত্মের অবসান চান স্থানীয়রা। এভাবে ব্যবসা করে পুলিশ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। নীতিমালা না মেনে কিশোরগঞ্জ চুয়াডাঙ্গায় যেখানে সেখানে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। জেলা সদরে গলির দোকান থেকে শুরু করে প্রতিটি উপজেলার মুদি দোকানেও পাওয়া যাচ্ছে সিলিন্ডার গ্যাস। সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শহরের মুদি দোকান হোক বা ফার্মেসি, এলপি গ্যাস সিলিন্ডার যেন এসব দোকানের সাধারণ পণ্য সামগ্রী। কিশোরগঞ্জের জেলা উপজেলার বাজার ও মোড়ের দোকানের সামনে সাজিয়ে রাখা হয়েছে এলপি গ্যাস সিলিন্ডার। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বিস্ফোরণের ঝুঁকি উপেক্ষা করেই অবাধে চলছে ব্যবসা। লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে জেলার প্রায় 3000 দোকানে। সিলিন্ডারের গায়ে তারিখ লেখা না থাকায় মেয়াদহীন সিলিন্ডার বাছাই করার কোনো সুযোগ নেই। আর ব্যবসার জন্য লাইসেন্স নেয়ার বিষয়টি জানেন না অনেক দোকানি। আমি যে মুদির দোকানে গ্যাস বিক্রি করতেছি, এটা লাইসেন্স লাগে নাকি আমার জানা নেই। আমাদেরকে লাইসেন্স করতে গেলে অনেক হয়রানি স্বীকার করতে হয় এবং অনেক টাকা প্রয়োজন। আমরা জানমাল নিরাপদ, আমরা ঝুঁকিতে আছি। আমরা চুয়াডাঙ্গায় 1000-এর বেশি বিক্রেতা অবৈধভাবে সিলিন্ডার বিক্রি করছেন। যেখানে সেখানে সিলিন্ডার বিক্রি করায় ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে জনগণকে। চায়ের দোকানে, হোটেলে অনেক গ্যাস সিলিন্ডার বিক্রি হয় এবং এক গ্যাস সিলিন্ডার এটা ঝুঁকিপূর্ণ আছে। ঝুঁকির বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অগ্নি নির্বাপক লাইসেন্স করতে উৎসাহ দিচ্ছে ফায়ার সার্ভিস। যেখানে দাহ্য বস্তু বিক্রয় হবে, ফায়ার সার্ভিসের রুলস অনুযায়ী তাদেরকে অগ্নি প্রতিরোধ ব্যবস্থামূলক ব্যবস্থা রাখতে হবে। সেটা দাহ্য বস্তুর উপর নির্ভর করে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা রাখতে হবে। ঝুঁকিপূর্ণ এলপি গ্যাস সিলিন্ডার বিক্রয় বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এদিকে খাগড়াছড়িতে অবৈধভাবে রান্নার গ্যাস ব্যবহার হচ্ছে অটোরিকশায়। এক শ্রেণীর ব্যবসায়ীরা মাটিরাঙ্গায় প্রেসার মেশিন দিয়ে সিলিন্ডার থেকে গ্যাস অটোরিকশা সিলিন্ডারে দিচ্ছেন। ঝুঁকি জেনেও পয়সা আর সময় বাঁচাতে চালকরাও আগ্রহী এইভাবে গ্যাস সংগ্রহে। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনও খুব একটা সরব না, কিছুই জানে না স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা। মাটিরাঙ্গায় চলে প্রায় 200টি সিএনজি চালিত অটোরিকশা। এলাকায় কোনো সিএনজি স্টেশন না থাকায় গ্যাস নিতে হয় প্রায় 100 কিলোমিটার দূরে গিয়ে। এই সুযোগে রান্নার গ্যাস অটোরিকশায় সরবরাহ করছে কিছু অসাধু ব্যবসায়ী। অনুমোদন ছাড়া প্রেসার মেশিনের সাহায্যে সিলিন্ডার থেকে সরাসরি অটোরিকশায় গ্যাস বিক্রি করছে তারা। ঝুঁকিপূর্ণ হলেও চালকরা খরচ কমাতে ব্যবহার করছে এই গ্যাস। ঝুঁকিপূর্ণ হতে পারে সরকারি আইনে, কিন্তু আমরা তো এখন এখানে পাচ্ছি কাছে আমাদের সুবিধা। এটা না হলে তো আমাদের ড্রাইভার এখান থেকে বাড়িয়ে গিয়ে আনতে হবে, চিটাং থেকে আনতে হবে। এতে আবার রাস্তাঘাটে আপনার যে খুন খারাপি হইতেছে, মানুষের অনেক সময় চেঞ্জি নিয়ে গেছে কারে, তো এগুলোর থেকে আমরা এখানে বাঁচতেছি এখন। গ্যাস ভরার এ প্রক্রিয়ায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে গ্যাস বিক্রি করলেও জানেন না তারা। অবৈধভাবে যদি কেউ সিলিন্ডার থেকে সিএনজি পাম্পে গ্যাস রিফিল করে, অবশ্যই এটা তার বিরুদ্ধে প্রশাসনিক বা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এই ব্যাপারটা অবশ্যই দেখানো হবে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে নিয়ম মাফিক লাইসেন্স গ্রহণ ব্যতি রেখে কোনোভাবেই এরকম কোনো কাজ করার সুযোগ নেই। এটা নিরাপত্তার জন্য খুবই হুমকি স্বরূপ। কাজেই এরকম কোনো ইনসিডেন্ট হলে, যেটার কথা আপনি বলছেন, আমরা অবশ্যই সেটা আইনের আওতায় নিয়ে আসব। মাটিরাঙ্গায় অন্তত 4টি জায়গায় অবৈধভাবে এই গ্যাসের ব্যবসা চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যে বাংলাদেশিরা বিদেশে নাগরিকত্ব নিয়েছেন তাদের তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। তাদের অভিযোগ, এদের অনেকেই বিদেশে নাগরিকত্ব পেতে অর্থ পাচার করেছেন। প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দুদক। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুযায়ী 2015 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় $1151 কোটি, যা দেশি মুদ্রায় 98,000 কোটি টাকা। এটি সহ বিভিন্ন প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে সেগুলোকে যাচাই করবে দুদক। এছাড়া কোন মাধ্যমে পাচার হয়েছে তা অনুসন্ধান করবে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়ে চিঠিও দিয়েছে সংস্থাটি। তালিকাটি পাই তাহলে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে এইসব বাংলাদেশিরা যেই অর্থ প্রেরণ করেছে সেগুলো বৈধ পন্থায় প্রেরণ করেছে কিনা, বৈধ অর্থ প্রেরণ করেছে কিনা, এবং সেই অর্থ মানি লন্ডারিংয়ের মতো কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট কিনা। অনেক বাংলাদেশি বিনিয়োগ করে অন্য দেশের নাগরিকত্ব পেয়েছেন। দুদকের সন্দেহ, তাদের কেউ কেউ অর্থ পাচার করে সুযোগ নিয়েছেন। সেই অর্থ দেশে ফিরিয়ে আনা এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য MLAR এর মাধ্যমে বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের যে MOU রয়েছে তার আওতায় সহযোগিতা চাইব। এরই মধ্যে সেকেন্ড হোম করতে মালয়েশিয়াতে বিনিয়োগ করেছেন এমন 23 জনকে চিহ্নিত করছে দুদক। পাশাপাশি পানামা পেপারসে আসা বাংলাদেশিদের অর্থ পাচারের তথ্য নিয়ে কাজ করছে সংস্থাটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়কর রিটার্ন জমা নিতে কর অফিসগুলোতে শুরু হলো মাসব্যাপী ওয়ান স্টপ সার্ভিস। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর নির্দেশে অফিসের নতুন নিবন্ধন, ETIN নেয়া, রিটার্ন জমা এবং সংশ্লিষ্ট সব সেবা দিচ্ছেন কর কর্মকর্তারা। তবে কিছু অফিসে কাঙ্ক্ষিত সেবা মিলছে না বলে অভিযোগ করদাতাদের। এক দশক ধরে ঢাকাসহ সারা দেশে মেলা করে আসছিল জাতীয় রাজস্ব বোর্ড NBR, যেখানে সেবা নেন লাখো নাগরিক। তবে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার মেলা হচ্ছে না। হয়রানিমুক্ত সেবা দিতে সেবা কেন্দ্র চালু সহ করাঞ্চলগুলোকে বেশ কিছু নির্দেশনা দেয় NBR। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ সেবা। করাঞ্চল 12তে দেখা যায় ব্যানার ফেস্টুনে মেলার মতো আবহ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সার্কেলগুলোর পাশাপাশি কেন্দ্রীয়ভাবেও রিটার্ন জমার ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যাংক বুথ থাকলে ভালো হতো, তবে আশঙ্কা ছিল যে এখানে এসে হয়তো ঝামেলা হবে, তো মোটামুটি ভালোভাবে দিতে পারছি। কিছু ব্যতিক্রম ছাড়া নিবন্ধন থাকলে এবার রিটার্ন দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। কর্মকর্তারা জানান এর ফলে রিটার্ন জমা বাড়বে। ভিড় এড়াতে তাই আগেই রিটার্ন জমার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। প্রত্যেকটা সার্কেলে উৎসব মুখর পরিবেশে আমরা আয়কর রিটার্ন গ্রহণ করতেছি।
তাৎক্ষণিকভাবে আমরা প্রার্থী স্বীকারপত্র দেওয়ার ব্যবস্থা করতেছি। সেখানে আমরা ইটিআইন যারা গ্রহণ করবেন নতুন করদাতা তাদেরকে ইটিআইন দেওয়ার ব্যবস্থা করেছি, তাদের জন্য আলাদা বুথ করেছি। 3টা বুথ করেছি যেখানে তাৎক্ষণিকভাবে ওই বুথে ভিড় এড়ানোর লক্ষ্যে তাৎক্ষণিকভাবে করদাতারা রিটার্ন দাখিল করে প্রার্থী স্বীকারপত্র পেতে পারেন। করোনার ঝুঁকি মোকাবিলায় বিশেষ ধরনের বুথ করেছে কর অঞ্চল 4। যারা বাসায় রিটার্ন পূরণ করেছেন খুব সহজেই জমা দিতে পারছেন, তবে রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় অনেক সেবাই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন কিছু করদাতা। দেখেন, এটা তৎক্ষণাৎ কিন্তু আমরা বসে আছি, লোক আছে, লোক নেই। আমার ফর্ম নেওয়ার জন্য যেখানে এখানে ফর্ম থাকলে আমরা ইজিলি নিতে পারতাম, সেটা আমার জন্য 4 তলায় যেতে হবে, 5 তলায়, 6 তলায়, 7 তলায়। আগে মেলায় যেরকম আমরা ফিজিক্যালি রিটার্নটা ফিল আপ করে দিতাম, এখানে আমরা একটা বুকলেট তৈরি করেছি। ওই বুকলেটের করদাতাকে দিলে সহজেই কোন রিটার্নের কোন ফর্ম কিভাবে পূরণ করতে হবে পুরো বুকলেটে দেওয়া আছে। করদাতারা বলছেন মেলায় ব্যাংকিং সহ সব সেবা পাওয়া যেত এক জায়গায়, তবে এবার সেসব সুযোগ মিলছে না। মেলাতে যে বিষয়টা হয়তো জুন 4 যেমন জুন 4-এ একটা জায়গাতেই সব দিলে হয়ে যেত। আমার এক রিলেটিভসের 83 সার্কেলে আছে, সেটা আবার কদমতলীতে, সেখানে গিয়ে দিতে হবে। করঞ্চল 8 ও 14-তেও নেওয়া হয়েছে প্রস্তুতি, তবে চালু হয়নি ইটিআইএন বুথ, যদিও এ বিষয়ে কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগের কারণে বগুড়ায় আগাম সবজির ক্ষতি হয়েছে প্রায় 3 কোটি টাকার। এ কারণেই এবছর সবজির দাম বেশি বলছেন ব্যবসায়ীরা। বাজারে পুরোদমে সবজি উঠলে দাম কমবে বলে আশা করছেন তারা। বগুড়ায় পুরোদমে শুরু হয়েছে শীতের সবজির চাষ। 12,809 হেক্টর জমিতে এবার শীতের সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। অর্ধেকেরও বেশি জমিতে লাগানো হয়েছে বাঁধাকপি, ফুলকপি, সিম, মূলা সহ অন্যান্য শীতের সবজি। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন 20 থেকে 25 দিন পর পুরোদমে সবজি উঠলেই কমবে দাম। এখন থেকে অঘ্রাণ মাস পরিমাণে তখন মনে করেন একটু বাজার স্থিতিশীল আসতে পারে, এখন দাম বেশি। সবজির দাম বেশি হওয়ার কারণটা হচ্ছে কি, অসময়ে যে বন্যার সৃষ্টি হয়েছে, এই বন্যাতে অনেক ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে মাঠে যে অবস্থা দেখলাম তাতে প্রায় সামনে 15 তারিখের মধ্যেই এর দাম প্রচুর পরিমাণে আমদানি হবে এবং দাম কমে যাবে। কৃষি অফিসের তথ্য মতে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার প্রায় 12,000 বিঘার আগাম সবজি নষ্ট হয়েছে। টাকার অঙ্কে এ ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকা। বৃষ্টি এবং বন্যার জনিত কারণে ক্ষতি হয়েছে 149 হেক্টর জমির সবজি। হ্যাঁ, ইতিমধ্যেই পুনর্বাসন এবং পুনর্বাসনের চিঠি চলে আসছে, আক্রান্তরা সরকারি সাহায্য পাবে এবং সরকার তাদের পাশে আছে এবং সবসময় সরকার এদের সাথে থাকবে। আবহাওয়া অনুকূলে থাকলে সামনে ভালো ফলনের আশা সবার। স্বাস্থ্যকর সবজির অস্বাস্থ্যকর দামে সবার যে নাভিশ্বাস উঠছে তা থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ক্ষেতের এই ফসল পুরোপুরি উঠে গেলে যেমন হাসি ফুটবে কৃষকের মুখে, তেমনি সাধারণ মানুষেরও। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। করোনায় আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকায় দেশের পর্যটনেই ভরসা করতে হচ্ছে ট্যুর অপারেটরদের। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন এলাকায় কিভাবে ভ্রমণ করা যায় তা মাথায় রেখে নতুন পরিকল্পনা ও প্যাকেজ তৈরি করছেন তারা। তবে এজন্য পর্যটন স্থানগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি খাত সংশ্লিষ্টদের। করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল দেশি বিদেশি পর্যটন খাত। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দেশের পর্যটন চালু করা হলেও এখনও বন্ধ বিদেশ ভ্রমণ। এমন পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতে দেশের পর্যটনের দিকেই ঝুঁকছেন ট্যুর অপারেটররা। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে একটি গাইডলাইন তৈরি করে দিয়েছে সরকার। এটি অনুসরণ করে কিভাবে ভ্রমণ করা যায় তা বিবেচনা করে নতুন প্যাকেজ তৈরি করছেন ট্যুর অপারেটররা। ডিনার ক্রুজ দীর্ঘদিন ধরে আমাদের বন্ধ ছিল। আমরা এখন এটিকে কোভিড পরিস্থিতিতে আপনার সব নিয়মকানুন মেনে এটিকে আবার রিস্টার্ট করার জন্য কাজ করছি। ডেভেলপমেন্ট তো করার দরকারই। আমি তো সবচেয়ে আগে ক্লিননেসের উপরেই সবচাইতে জোর দিই। প্রথমত দেশের ভিতরে কিভাবে আমরা এটা শুরু করতে পারি, কিভাবে এসওপি মেনটেন করে শুরু করতে পারি, সেটার জন্য আজকে আমরা এখানে একসাথে হয়েছি। নদী পথের ভ্রমণ তো চমৎকার এবং এটা আমার মনে হয় এটা ডেভেলপিং হচ্ছে ডে বাই ডে। মানুষ কিন্তু এটা খুব আগ্রহ সহকারে নিচ্ছে এখন। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে হলে দেশের দর্শনীয় স্থানগুলোর বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি প্রচারণা চালানো জরুরি বলে জানান সংশ্লিষ্টরা। বর্তমানে কোভিড-19 সিচুয়েশনে
পোস্ট কোভিড কিংবা ডিউরিং কোভিডে বাংলাদেশ ট্যুরিজমটাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে আমরা এই কুকিমুরকিতে ট্যুর অপারেটররা আগমন। প্রায় 1.5 কোটি 2 কোটি মানুষ আমাদের ডোমেস্টিক ট্যুরিজমে আছে। তো এই মানুষগুলোকে অ্যাকচুয়ালি একটা ডাইভার্সিফাইড জায়গায় একটা নতুন নতুন জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াও কিন্তু আমাদের একটা ম্যান্ডেট। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রভাবে বছর শেষে এ খাতে আয় কমতে পারে 90% পর্যন্ত। এতে প্রায় 20,000 কোটি টাকা ক্ষতির আশঙ্কা তাদের। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ মুহূর্তের প্রচারে ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যগুলোতে ঝোঁক বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের। ভোটের আগ পর্যন্ত মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও ফ্লোরিডা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে 10টি সমাবেশের কথা রয়েছে রিপাবলিকান ট্রাম্পের। এদিকে পেনসিলভানিয়ায় সমাবেশের পরিকল্পনা রয়েছে জো বাইডেনের। নিরাপত্তা বিবেচনায় টেক্সাসে প্রচার বাতিল করেছে ডেমোক্রেটিক প্রার্থী। বাসে রিপাবলিকান সমর্থকদের লাঞ্ছনার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় টুইটে সমর্থকদের সমর্থন জানিয়েছেন ট্রাম্প। এর আগে পেনসিলভানিয়ায় ট্রাম্পের পক্ষে সমর্থন চান ফার্স্ট লেডি মেলানিয়া। মিশিগানের ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচার চালান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে শুরুর আগেই ভোটের আমেজ যুক্তরাষ্ট্র জুড়ে। এরই মধ্যে গত 100 বছরের মধ্যে রেকর্ড আগাম ভোট পড়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে। ভোট দিয়েছেন 9 কোটি 16 লাখের বেশি মার্কিন নাগরিক। এর মধ্যে ডেমোক্র্যাট ভোটার 48.3% আর রিপাবলিকান 41.5%। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছিল 13 কোটি 80 লাখ আর আগাম ভোট 4 কোটি 70 লাখ। তবে এবারে চিত্র আলাদা। করোনার কারণে কেন্দ্রের ভিড় এড়াতে আগাম ভোটের প্রবণতা বেড়েছে। এবার গত 100 বছরের সব রেকর্ড ভেঙে আগাম ভোট পড়েছে 9 কোটির বেশি। এ সংখ্যা গত নির্বাচনের মোট ভোটের প্রায় 65%। সিএনএন বলছে, ডাকযোগে আগাম ভোটে আগ্রহী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমর্থকেরা, আর নির্বাচনের দিন সরাসরি ভোট দিতে চায় ট্রাম্প সমর্থকেরা। সেক্ষেত্রে বিপুল ভোট আগে পড়ায় দুশ্চিন্তার ভাঁজ রিপাবলিকান শিবিরে। শুক্রবার পর্যন্ত রিপাবলিকানদের রাজ্য হিসেবে পরিচিত টেক্সাসে পড়েছে 9 লাখের বেশি আগাম ভোট। সেখানে বাইডেনের চেয়ে 2.5 পয়েন্ট এগিয়ে ট্রাম্প। ভোট পড়া শতাংশের হিসাবে 4 বছর আগের হিসাব ছাড়িয়ে গেছে হাওয়াইও। জর্জিয়া, অ্যারিজোনা, ফ্লোরিডা, নেভাদা ও নর্থ ক্যারোলাইনার মতো ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যে আগাম ভোট গতবারের মোট ভোটের চেয়ে 80% বেশি। মধ্য পশ্চিমাঞ্চলীয় ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্য আইওয়া, উইসকনসিন, মিনেসোটা এবং মিশিগানে ক্ষমতা ধরে রাখতে রিপাবলিকান সমর্থকদের ভোট গুরুত্বপূর্ণ। জনমত জরিপে ট্রাম্পকে বাইডেনের থেকে বেশ খানিকটা পিছিয়ে থাকতে দেখা গেলেও দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান কম হওয়ায় রিপাবলিকান প্রার্থীর সম্ভাবনা এখনও রয়ে গেছে বলছেন বিশ্লেষকেরা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রধান দুই প্রার্থীকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার ডেমোক্র্যাটরা বেছে নিয়েছেন জো বাইডেনকে, যিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ছিলেন ভাইস প্রেসিডেন্ট। আর অন্যদিকে নির্বাচনে রিপাবলিকানদের প্রতিনিধিত্ব করছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার বিভিন্ন পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও বাইরে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে। প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পেরিয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। পেশায় আইনজীবী বাইডেন প্রথম সিনেটে জয়লাভ করেন 1972 সালে মাত্র 30 বছর বয়সে। তাক লাগিয়ে দেন 2 মেয়াদে সিনেটর থাকা এক রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে। 2016 সালের নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন বাইডেন, কিন্তু ছেলের মৃত্যুর কারণে সিদ্ধান্ত পাল্টান। এর আগে 1987 সালে একবার প্রেসিডেন্ট প্রার্থী হয়েও নাম প্রত্যাহার করতে হয়েছিল তাকে। 2008 সালেও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়েছিলেন বাইডেন। শেষ পর্যন্ত ডেমোক্রেট শিবির বারাক ওবামাকে বেছে নেয় হোঁচট খায় সে উদ্যোগ। অবশ্য মার্কিন পররাষ্ট্রনীতিতে ঝানু রাজনীতিক বাইডেনকেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নেন ওবামা। পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক আমেরিকান সিনেট কমিটিতে দীর্ঘদিন কাজ করেছেন বাইডেন। কমিটির সভাপতি হিসেবে 2012 সালের অক্টোবরে
রিপাবলিকান প্রেসিডেন্টের ইরাক যুদ্ধে যাওয়ার বিষয়টিকে অনুমোদনের সিদ্ধান্ত ছিল তার উপরই। ইরাক যুদ্ধের পর তিনি বামপন্থার দিকে ঝোঁকেন, সেখান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবিও তোলেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে মার্কিন বাহিনীর জোরদার করা ও ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অভিযান চালানোর বিপক্ষেও অবস্থান নেন তিনি। এবার ডেমোক্রেট প্রার্থী হওয়ার পর ইয়েমেনে গৃহযুদ্ধে সৌদি আরবের প্রতি আমেরিকার সমর্থন বন্ধের মত দেন বাইডেন। পাশাপাশি ইরানের সঙ্গে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া, জলবায়ু নিয়ে প্যারিস চুক্তি সমর্থন, চীনে মার্কিন স্বার্থ বজায় রাখা এবং ইউক্রেনের গণতান্ত্রিক সংস্কার উৎসাহিত করা সহ নানা বিষয়ে গত কয়েক বছর কংগ্রেসের উপর চাপ দিয়ে আসছেন তিনি। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গেলবার প্রেসিডেন্ট হওয়ার আগে পরিচিত ছিলেন টিভি তারকা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে। হিলারি ক্লিন্টনকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হন তিনি। ১৯৮৭ সালে প্রথম প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। ২০০০ সালে রিফর্ম পার্টির প্রার্থিতার দৌড়েও ছিলেন। এরপর ২০১৫ সালে মেক আমেরিকা গ্রেট এগেইন ক্যাম্পেইন চালিয়ে নির্বাচনে নামেন ট্রাম্প। অভিনব প্রচারণায় পেয়ে যান রিপাবলিকানদের সমর্থনও। আলোচনায় আসেন মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করা, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং মুসলিমদের যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়ে। তার নানা মন্তব্য দল ও দলের বাইরে ব্যাপক সমালোচনারও জন্ম দেয়। মার্কিন ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতাই ছিল না। দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সংকট অতিক্রম করেছে ট্রাম্প প্রশাসন। খোদ প্রেসিডেন্টের বিরুদ্ধেই ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন নারী। ট্রাম্পের ৪ বছরের মেয়াদে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে না জড়ালেও তার নানা সিদ্ধান্ত বহু বিতর্কের জন্ম দিয়েছে। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়াকে জটিল সমীকরণের মুখোমুখি করেছেন তিনি। ইরানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই পরমাণু চুক্তি বাতিল করেও সমালোচিত হয়েছে তার প্রশাসন। জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করেন তিনি। কট্টর অভিবাসন বিরোধী বক্তব্য দিলেও আমেরিকায় শেষ পর্যন্ত অবৈধ অভিবাসন রুখতে ব্যর্থ ট্রাম্প। এদিকে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে মার্কিন অর্থনীতিকে তিনি ঝুঁকিতে ফেলেন বলেও মত বিশ্লেষকদের। এদিকে করোনা মহামারীতে তেমন কোনো উদ্যোগ না নেওয়ায় যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা বেড়ে যায় বলেও অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। এই ব্যর্থতা এবারের নির্বাচনে জয় পরাজয়ে বড় নিয়ামক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মার্কিন নির্বাচনের আরও খবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনি জানাবেন যে গত ১০০ বছরের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট পড়েছে রেকর্ড পরিমাণ। তো এই আগাম ভোটের কারণ শুধুই করোনা ভীতি নাকি এর মধ্যে অন্য কোনো কারণ আছে? করোনা ভীতিটা অবশ্যই একটা বড় কারণ, যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, ফলে এই বিষয়গুলি যারা মাথায় রাখছেন তারা আগেভাগেই ভোট দিয়ে দিচ্ছেন, কারণ এটা তাদের নিয়মের মধ্যেই আছে আগাম ভোট দেওয়া। এমনকি অ্যাবসেন্টি ভোট, যে ব্যালট পেপার ডাক বিভাগের মাধ্যমে এনেও আসলে মানুষ ভোট দিতে পারে, সেই প্রক্রিয়াটি আজকে পর্যন্ত চলেছে, অর্থাৎ আগামীকালকে আর আগাম ভোটের সুযোগ নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই পরের ভোটটাকে দুই দলই অনেক বেশি সিরিয়াসলি নিয়েছে এবং বাঁচা মরার লড়াই হিসেবে দেখছেন, ফলে সব সমর্থকরাই, বিশেষ করে যারা রেজিস্টার্ড ডেমোক্রেট, রেজিস্টার্ড রিপাবলিকান, তারা কিন্তু আগে ভাগেই ভোট দিয়ে দিয়েছে। এবারে নির্বাচনে করোনা ইস্যু সাধারণ মার্কিন ভোটারদের কাছে কতটা গুরুত্ব পাচ্ছে? করোনা ইস্যু মোস্ট ডিসাইডিং ফ্যাক্টর হিসেবেই দেখা হচ্ছে, কারণ গত ৮ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত 2,30,000-এর বেশি মানুষ মারা গিয়েছে, প্রায় 1 কোটি মানুষ আক্রান্ত হয়েছে, 91-92 লাখের মধ্যে আক্রান্ত হয়েছে, এবং এই আক্রান্তের সংখ্যা 8 মাস পরেও বাড়ছে। ফলে যারা বিশেষজ্ঞ আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের প্রধান অ্যান্থনি ফাউচি,
তার মতামত বা অন্যান্য যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছে তার মতামত উপেক্ষা করে কিন্তু ট্রাম্প প্রশাসন একরকম হার্ড ইমিউনিটির দিকে যাওয়ার চেষ্টা করছেন। ডক্টর অ্যাটলাস তার প্রধান এই ক্ষেত্রে উপদেষ্টা, এবং সেটি নিয়ে নানান রকমের বিতর্কের মধ্যেই গতকালকে ডক্টর অ্যাটলাস রাশিয়ান একটা টেলিভিশনের সাক্ষাৎকার দিয়েছেন। সেটি নিয়েও এখন শেষ মুহূর্তে একটা বড় ধরনের সমালোচনা তৈরি হয়েছে। ট্রাম্পের প্রচারণার মধ্যেই একটা ব্যাপার আছে যে তারা কোনোভাবেই করোনাকে পাত্তা দিচ্ছেন না এবং বড় বড় সভা করছেন। অন্যদিকে বাইডেন মূলত যেই সব সভা করছেন পথসভা এবং গাড়িতে বসেই তার সমর্থকরা আসছেন এবং সভাগুলিতে অংশগ্রহণ করছেন। ফলে সোশ্যাল ডিস্টেন্সিং, করোনা যাতে এইসব রাজনৈতিক সভা সমাবেশ থেকে না ছড়াতে পারে সেদিকে সতর্ক থাকছেন বাইডেনের সমর্থকরা এবং বাইডেনের প্রচারণা দল। অন্যদিকে ট্রাম্প পুরোপুরি উল্টো অবস্থানে নিয়েছেন। ফলে এইটার একটা প্রভাব ভোটে থাকবে বলে বিশ্লেষকরা পুরোপুরি মনে করছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হোসেন। শুরু থেকেই করোনা পরিস্থিতি সামাল দেয়া নিয়ে বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজে এবং হোয়াইট হাউসের অনেকেই করোনা আক্রান্ত হলেও বেপরোয়া চলাফেরা এবং বাইডেনের মাস্ক পরা নিয়ে রসিকতা করতেও ছাড়েননি তিনি। এর মধ্যে এক গবেষণা বলছে শুধুমাত্র ট্রাম্পের জনসভার কারণে আক্রান্ত হয়েছেন 30,000-এর বেশি মানুষ, আর প্রাণ হারিয়েছে 700-র বেশি। দেশে যখন করোনার সংক্রমণ চরমে তখন মাস্ক ছাড়াই বিভিন্ন র্যালিতে অংশ নিতে দেখা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী জনসভা করেছেন একের পর এক, পরে নিজেও করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেও জনসভা চালিয়ে গেছেন। এর জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে। করোনা পরিস্থিতি সামাল দেয়া নিয়ে তার উদাসীন মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ এবং বিরোধীরা, কিন্তু কোনো কিছু কানে নেননি ট্রাম্প। এর মধ্যে ট্রাম্পের র্যালিগুলোতে অংশ নেয়া সমর্থকদের মধ্যে কয়েক হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে বলে স্ট্যানফোর্ড ইকোনমিক্স ডিপার্টমেন্টের এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা যায় গত 20 জুন থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত মোট 18টি র্যালিতে অংশ নেন ট্রাম্প। বিভিন্ন রাজ্যে আয়োজিত এসব প্রচার অনুষ্ঠানে অংশ নেয়া সমর্থকদের মধ্যে অন্তত 30,000 মানুষে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে অন্তত 700 জন। দেশের সংক্রমণ এবং মৃত্যুর হার দেখে বরাবরই বড় জমায়েত না করার পরামর্শ দিয়ে আসছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। পাশাপাশি সংক্রমণ ঠেকাতে জোর দিয়েছিলেন মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার উপর। কিন্তু এরপরও ট্রাম্পের নির্বাচনী জনসভাকে ঘিরে সমর্থকদের লাগামহীন জমায়েত করোনা সংক্রমণ অনেকটাই বাড়িয়েছে বলে দাবি গবেষকদের। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত 24 ঘন্টায় অস্ট্রেলিয়ায় একজন করোনা রোগীও শনাক্ত হয়নি। অন্যদিকে ইউরোপে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। এদিকে একদিনে বিশ্বজুড়ে করোনায় আরও 5,300 প্রাণহানি হয়েছে। মোট রোগী শনাক্ত হয়েছে 4,36,000। এ নিয়ে বিশ্বের 214 দেশ ও অঞ্চলে করোনায় মোট 12,05,000 মানুষ মারা গেছেন। মোট আক্রান্ত 4,68,00,000 মানুষ। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় 400 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 71,000। ফ্রান্সে রোববার নতুন করে 46,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে মিলেছে 23,000। একদিনে ইটালিতে 30,000 রোগী পাওয়া গেছে। ইটালি ও স্পেনে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ বেড়েই চলেছে। অস্ট্রেলিয়ায় করোনার বিস্তার নিয়ন্ত্রণে আসলেও সিডনি, ভিক্টোরিয়া ও মেলবোর্নের অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ থাকবে আরও কিছুদিন, জানিয়েছে কুইন্সল্যান্ডের প্রিমিয়ার। 6 সপ্তাহের লকডাউন শেষে ইসরায়েলে খুলে দেওয়া হয়েছে স্কুল। ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে সোমবার, মারা গেছে 434 জন। বিস্তার নিয়ন্ত্রণে আনতে আগামী 2 সপ্তাহ লকডাউন জারির প্রস্তাব করেছে তেহরান কাউন্সিল পরিষদ। বাফুফেতে না থাকলেও দেশের ফুটবল উন্নয়নে কাজ অব্যাহত রাখতে চান গেল 2 বারের সহসভাপতি তাবিথ আউয়াল। ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত না হলে দেশের ফুটবলের উন্নতি শঙ্কার মুখে পড়বে, তা নিয়ে সতর্ক করেছেন তাবিথ। টেকনিক্যাল কমিটি সহ গুরুত্বপূর্ণ পদের অসম্পূর্ণ কাজগুলো বন্ধ না করে সেখান থেকেই শুরুর আহ্বান তাবিথ আউয়ালের। মহিউদ্দিন মহি তাবিথ আউয়ালের একজনকে সরে যেতে হতো। প্রথম দফায় ভোটের লড়াই শেষ হয়েছিল সমতায়। শনিবারের পুনর্নির্বাচনে তাবিথ হেরেছেন মাত্র 4 ভোটের ব্যবধানে।
তাতে বাফুফের সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্কে ছেদ পড়েছে। দেশের ফুটবলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা তাবিদ এখন কোন পথে এগোবেন? ফুটবলের সব কর্মকাণ্ড থেকে কি নিজেকে গুটিয়ে নেবেন এই সংগঠক? ফুটবলেরকে অন্য ধারা দিয়ে এখন একটা অবদান রাখা। তো আমি আবার ক্লাব ফুটবলটাকে একটু তরুণ করতে চাই। নিজস্ব একটা ক্লাব আছে, আর আমি অনেক সময় বলেছিলাম যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে ক্লাবে উঠে আসতে হবে, তাহলে কিন্তু ফ্যান বেসটা বাড়বে। কারণ দর্শক ছাড়া কিন্তু আসলে ফুটবলের দীর্ঘমেয়াদী কোনো জীবন থাকবে না। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সহ ছিলেন ন্যাশনাল টিমস কমিটির গুরুত্বপূর্ণ পদে। তার জায়গায় নতুন কাউকে দেখা যাবে বর্তমান কমিটিতে। এতদিনের গোছানো সব কাজ ঠিকঠাক করতে পারবে তো নতুন প্রতিনিধি? কোথায় আরো সতর্ক হওয়া প্রয়োজন তার দিক নির্দেশনা পরামর্শ দিয়েছেন তাবিদ। বাংলাদেশে যতই আমরা কথা বলি গ্রাসরুটস লেভেল বা টেকনিক্যাল ডেভেলপমেন্ট, স্পেসিফিক টেকনিক্যাল কোচ না থাকলে কিন্তু আর আমরা প্রিপেয়ার বা ডেভেলপড যুবকরা আমরা পাবো না আমাদের ক্লাব এবং জাতীয় দল লেভেলে। মাঝখানে ভুল হবে, এটা স্বাভাবিক। সেই ভুলকে যদি তাড়াতাড়ি শুধরানো যায় এরকম একটা ব্যক্তির মনোভাব লাগবে। বরাবরই বাফুফে নির্বাচন নিয়ে চলে কাদা ছোড়াছুরি। এবারের নির্বাচনেও সেটার ব্যতিক্রম হয়নি। তবে ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত রাখার আহ্বান তাবিদের। লেভেল প্লেইং ফিল্ড আমি অনেকবার বলেছিলাম যে এরকম নির্বাচনে নাই। আর দুঃখজনক কথা যে স্পোর্টসে যে নাই, স্পোর্টসে আমরা কখনো এরকম রাজনীতি দেখতে চাই নাই, আর প্রভাব আমরা দেখতে চাই নাই। আমি বিশ্বাস করি এখনও সময় আছে স্পোর্টসটাকে এই জায়গা থেকে এড়িয়ে রাখা। শুধু ফেডারেশন কিংবা ক্লাবগুলোর স্বার্থ রক্ষা নয়, ফুটবলার সমর্থকদের কথা ভেবে প্রাণের খেলাটিকে এগিয়ে নেওয়ার তাগিদ তাবিদ আউয়ালের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনামুক্ত হয়ে মাঠে ফিরেই সেরিয়াতে জোড়া গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইউভেন্টাসও ম্যাচ জিতেছে অনায়াসে। স্পেজিয়ার মাঠে চ্যাম্পিয়নদের জয় ৪-১ গোলে। শুরুর একাদশে ছিলেন না রোনালদো। ম্যাচের ১৬ মিনিটে করা মোরাতার গোল আধা ঘন্টা পার হতেই শোধ দিয়েছে স্পেজিয়া। বিরতির পর দিবালাকে তুলে রোনালদোকে নামান পিরলো। কিছুক্ষণের মধ্যেই গোল করে দলকে এগিয়ে নেন CR7। পর স্পট কিক থেকে জোড়া পূর্ণ করেছেন পর্তুগিজ সুপারস্টার। মাঝে স্কোরশিটে নাম পেলেন রাবিয়ট। এই জয়ে টেবিলের ২-এ উঠে গেছে ইউভেন্টাস। অন্যদিকে কাতালান ইব্রাহিমোভিচ নৈপুণ্যে জিতেছে এসি মিলান। উদিনেসের বিপক্ষে মিলানের প্রথম গোলে অবদান রাখেন ইব্রাহিমোভিচ। মাঝে পেনাল্টি থেকে সমতা ফেরায় উদিনেসে। শেষ দিকে ব্যবধান করে দেন ইব্রা। সুইডিশ তারকার অ্যাক্রোবেটিক গোলে ৩ পয়েন্ট বাগিয়েছে এসি মিলান, ধরে রেখেছে শীর্ষস্থান। ইনজুরিতে মাঠে ফেরা পিছিয়ে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার। মিস করতে যাচ্ছেন বঙ্গবন্ধু টি-20 কাপ। হ্যামস্ট্রিং ইনজুরির অবস্থা জানা যাবে স্ক্যানের পর। ছেলে মেয়ে করোনা আক্রান্ত হওয়ার ১০ নভেম্বরের আগে স্ক্যান করাও সম্ভব হচ্ছে না। তবে সঠিক পুনর্বাসনের মাধ্যমে মাশরাফিকে দ্রুত মাঠে ফেরানোর চেষ্টা করছে টিম ম্যানেজমেন্ট। এদিকে কাঁধের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন মুশফিক। বঙ্গবন্ধু টি-20 কাপে সাকিব ফিরছেন নিশ্চিত। মাশরাফির ফেরার সম্ভাবনাও ছিল প্রবল। টাইগার ২ মহাতারকা ফিরে আসবে, জমজমাট হবে আসর, এমনটাই প্রত্যাশা ছিল। তবে মাশরাফির সবশেষ অবস্থা অস্বস্তি বাড়াচ্ছে। মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছিলেন ম্যাশ, কিন্তু রানিং করতে গিয়ে পড়েছেন হ্যামস্ট্রিং চোটে। ছেলে ও মেয়ে করোনায় আক্রান্ত হওয়ায় স্ক্যান করিয়ে পুনর্বাসন শুরু করা সম্ভব হয়নি। টাইগার অধিনায়কের হোম কোয়ারেন্টিন শেষ হবে ১০ নভেম্বরে। তারপরেই জানা যাবে ইনজুরির অবস্থা। মাশরাফি বলেছে বোধহয় হি ইজ আনফিট, যেহেতু সে কিছু ইনজুরির একটা ব্যাপার আছে। তো বাই দিস টাইম যদি সে ঠিক হয়ে যায়, ডেফিনেটলি যে শুধু এসে যদি রিপোর্ট করে যায় হি ইজ অল রাইট, তাহলে ডেফিনেটলি হি ইজ দেয়ার। গ্রেড 1 ইনজুরি হলেও মাঠে ফিরতে সময় লাগবে ৭ থেকে ১০ দিন। অবস্থা আরও খারাপ হলে অপেক্ষাও বাড়বে। তাতে টি-20 কাপে মাশরাফির ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ম্যানেজমেন্ট যত দ্রুত সম্ভব মাশরাফিকে ইনজুরি মুক্ত দেখতে চায়। জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফেতো সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, দিচ্ছেন দিক নির্দেশনা। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ ডেফিনেটলি ক্রিকেটের বাইরেও অনেক দিন করোনাকালীন খেলতেও পারেনি, ম্যাচও খেলেনি, প্র্যাকটিসে আছে কিনা কতটুকু আমি বলতে পারবো না। বাট ডেফিনেটলি মাশরাফি থাকলে কী হবে সেটা আমি জানি না। বাট আমার মনে হয় এই ফর্মেটে আমি কেউ যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো এই ফর্মেটে যারা আমাদের ফিউচার প্লেয়ার যারা খেলছে তাদেরকে আইকন করা উচিত, তাদেরই দেওয়া উচিত। প্রেসিডেন্টস কাপের ফাইনালে পুরো ফিট ছিলেন না আরেক অভিজ্ঞ মুশফিক। তাকে নিয়ে চিন্তা একেবারে কেটে গেছে। ব্যাটিংয়ের সাথে উইকেট কিপিং করতেও আর সমস্যা হচ্ছে না। হাসান মাহমুদও ইনজুরি থেকে ফেরার পথে রয়েছেন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল ১ ঘন্টার বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।